মাধ্যমিকের সেকেন্ড সেমেটিভ পরীক্ষা আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন। এই কয়েকটা দিনের মধ্যে আমরা কোন স্ট্র্যাটেজি ফলো করব, কোন স্ট্র্যাটেজি ফলো করে সাজেশন গুলোকে ক্লিয়ার করব এবং কোন কোন বিষয়গুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ আছে, তোমাদের সিলেবাসের মধ্যে যে 3টে অধ্যায় আছে এই 3টে অধ্যায় থেকে কোন কোন ধরনের প্রশ্নগুলো ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে। দাদা, আমাদের স্কুলে কেনা প্রশ্ন হয়, এই কেনা প্রশ্নতে আমরা কিভাবে প্রশ্ন কমন পেতে পারি, আজকের এই ভিডিওটি দেখলে তোমাদের এই বিষয় থেকে সমস্ত গন্ডগোল কেটে যাবে, সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। ঠিক আছে, তোমাদের স্কুল যেমনই প্রশ্ন করুক, হার্ড টু মডারেট বা ইজি টু মডারেট যেমন প্রশ্ন করুক, ঠিক আছে, তোমরা এই স্ট্র্যাটেজি ফলো করে, ট্রিক্স ফলো করে ইতিহাসে ভালো রেজাল্ট করতেই পারবে। আর এর বাইরে থেকে ভাই প্রশ্ন হবে না, তোমাদের স্কুল কেনা প্রশ্ন করুক বা যেরকম প্রশ্ন করুক, এর বাইরে থেকে, এই কনসেপ্টের বাইরে থেকে প্রশ্ন আসতেই পারে না। যেখান থেকে প্রশ্ন করুক, সে চাঁদ থেকে করুক বা মঙ্গল গ্রহ থেকেই করুক। ঠিক আছে, তো চলো আজকের এই স্ট্র্যাটেজি, ট্রিক্স এবং সাজেশন নিয়ে আলোচনা করা যাক। তবে তোমাদের অনেকের চাহিদা ছিল যে একটা লাইভ ক্লাস আনতে, অবশ্যই তোমাদের জন্য লাইভ ক্লাস থাকবে। তবে তার আগে আমার একটা অনুরোধ তোমাদের পূরণ করতে হবে। চ্যানেলটি যদি তোমাদের এই ব্যাচে অর্থাৎ 2027 ব্যাচে যদি তোমাদের এই ব্যাচের মধ্যে 3K সাবস্ক্রাইবারের ওই পারে যায়, তাহলে অবশ্যই লাইভ ক্লাস আনবোই আনবো। তো 3K সাবস্ক্রাইবারের ওই পারে পৌঁছে দাও, অবশ্যই লাইভ ক্লাস থাকবেই থাকবে। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একেবারেই ভুলো না। তো চলো আজকের এই মেইন টপিকে এগিয়ে যাওয়া যাক। আমাদের কিন্তু অধ্যায় রয়েছে 3টে, এই 3টে অধ্যায় থেকে প্রশ্ন আসবে। কোন কোন 3টে অধ্যায়? 4, 5, 6। ঠিক আছে, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায়, এই কয়েকটা অধ্যায় থেকে অর্থাৎ এই 3টে অধ্যায় থেকে আমাদের সেকেন্ড সেমেটিভে প্রশ্ন আসবে। চাপ নেওয়ার কোনো বিষয় নেই, এখান থেকে তোমরা কমন পাবে। তোমাদের স্কুল যেমন প্রশ্ন করুক, সে কেনা প্রশ্ন হোক কিংবা ইজি টু মডারেট বা হার্ড টু মডারেট যেমন প্রশ্ন আসুক না কেন, তোমাদের প্রশ্ন এখান থেকে, এর বাইরে থেকে একটা প্রশ্ন দিতে পারবে না। ঠিক আছে, কনসেপ্টটা বুঝে নাও, সাজেশনের কম প্রয়োজন পড়বে। ঠিক আছে, প্রথমেই দেখো আমাদের চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায়, এই 3টে অধ্যায় থেকে কোন কোন গুরুত্বপূর্ণ টপিক গুলো রয়েছে তোমাদের সাথে আলোচনা করেছিলাম। ঠিক আছে, চতুর্থ অধ্যায়ের জন্য আমাদের কাছে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো হচ্ছে চিত্র। ঠিক আছে, অবনীন্দ্রনাথ ঠাকুরের চিত্র, তারপর গগনেন্দ্রনাথ ঠাকুরের চিত্র, ব্যঙ্গ চিত্র, ভারত মাতার চিত্র, এই চিত্রগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের মাধ্যমিক 2027 জন্য, যেমন ফাইনালের জন্য যেমন বটে, তেমনি তোমাদের এই সেমেটিভ পরীক্ষা এবং পরবর্তীতে টেস্ট পরীক্ষার জন্য এই টপিকগুলো চতুর্থ অধ্যায় থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো এগুলো কেন গুরুত্বপূর্ণ বলছি, তোমাদের স্যার ম্যাডামরা যখন প্রশ্ন করবেন, আপাতত প্রশ্ন এখন থেকে হয়তো করতে তারা শুরু করে দিয়েছেন, তো প্রশ্ন যখন তারা করবেন তখন এটুকু মাথায় রেখেই তারা প্রশ্ন করবেন যাতে ছেলেমেয়েরা পরবর্তী গিয়ে সেগুলো কমন পায়, সেগুলো যাতে মাধ্যমিকের ফাইনালে আসে, সেই ধাঁচে কিন্তু তোমাদের প্রশ্ন করবে। ঠিক আছে, তো এবারের জন্য মাধ্যমিকের ফাইনালে এগুলো গুরুত্ব একটু বেশি আছে। চিত্র অনেকদিন ধরেই কিন্তু মাধ্যমিকে আসেনি, তোমাদের কিন্তু আসার সম্ভাবনা প্রবল। এই চতুর্থ অধ্যায় থেকে যে সমস্ত চিত্র বিষয়ক প্রশ্নগুলো আছে, ভারত মাতার চিত্র, ঠিক আছে, তারপর ব্যঙ্গ চিত্র, এইগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের চতুর্থ অধ্যায় থেকে। তার সাথে সাথে যদি বেশি পড়ার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই মহাবিদ্রোহকে কেন সামন্ততন্ত্রের বিদ্রোহ বলা হয়েছিল, কেন স্বাধীনতার বিদ্রোহ বলা হয়েছিল, বিরুদ্ধে, বিপক্ষে এবং পক্ষে, এই যে মানে বিপক্ষে এবং পক্ষে যারা যারা মতামত দিয়েছিল তাদের মতামত কি ছিল, এগুলো একটু দেখে রাখবে। ঠিক আছে, এগুলো একটু দেখে রাখলে কনসেপ্ট ক্লিয়ার থাকলে নিজের ভাষাতে উত্তর লিখে দিয়ে আসতে পারবে। তো চলো এই চতুর্থ অধ্যায়ের এইটুকু কনসেপ্ট, তোমাদের চতুর্থ অধ্যায় থেকে যদি প্রশ্ন দেয় বন্ধু, চতুর্থ অধ্যায় থেকে বড় প্রশ্ন যদি আসে, তাহলে কিন্তু এই চিত্র, যদি মহাবিদ্রোহ থেকে বাই চান্স দিয়ে দেয়, আসার সম্ভাবনা খুব কম মহাবিদ্রোহ থেকে, যদি বাই চান্স দিয়ে দেয় তাহলে মহাবিদ্রোহের কারণ দিতে পারে, না হলে কেন সামন্ততন্ত্রের বিদ্রোহ বলা হয়েছিল এটা দিতে পারে, কিংবা স্বাধীনতার বিদ্রোহ কি বলা যায়, পক্ষে বিপক্ষে যুক্তি দাও। এই ধরনের প্রশ্ন তোমাদের মাধ্যমিকের চতুর্থ অধ্যায়ের সেমেটিভ এবং টেস্টে আসার সম্ভাবনা প্রবল। তারপরে চলো তোমাদের পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। পঞ্চম অধ্যায় থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে জানো? পঞ্চম অধ্যায় থেকে তোমাদের শিক্ষা বিষয়ক প্রশ্ন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে আসতে পারে। কি রকম? দেখো, ছাপাখানার সাথে বইয়ের সম্পর্ক বা ছাপাখানা বিষয়ক যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে, ছাপাখানা, বাংলা ছাপাখানার উদ্ভব কিভাবে হলো, এই ধরনের প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বেশিরভাগ স্কুলে এই প্রশ্নগুলোকে বারবার ঘুরিয়ে ফিরিয়ে দেয়। তার সাথে সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা, ঠিক আছে, বিশ্বভারতী ভাবনা, এই সম্বন্ধিত প্রশ্ন আসার সম্ভাবনা 80%। এই ধরনের প্রশ্নগুলো তোমরা একটু ভালোভাবে করে রাখো, এই কনসেপ্টের বাইরে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা খুব কম।
ঠিক আছে, এই ধরনের প্রশ্নগুলো তোমাদের কিন্তু ভালোভাবে জেনে রাখতে হবে। তবে তার বাইরে থেকেও প্রশ্ন দিতে পারে, শিক্ষার বাইরে থেকেও বিজ্ঞান বিষয়ক, বিজ্ঞান ও শিক্ষার বিষয়, কিন্তু বিজ্ঞান বিষয়ক প্রশ্ন যেগুলো আছে, বিজ্ঞান বসু বিজ্ঞান মন্দির সম্বন্ধে টিকা লিখতে দিতে পারে। ঠিক আছে, তারপর বিজ্ঞান সম্বন্ধিত অনেক প্রশ্ন রয়েছে, ঠিক আছে, ওইগুলোকে তোমাদেরকে ভালোভাবে দেখতে হবে। তারপর ছাপাখানা বিষয়ক প্রশ্ন আগের বছর যেহেতু এসছে, ছাপাখানা বিষয়ক প্রশ্ন নাও দিতে পারে, কিন্তু তোমাদের শিক্ষা বিষয়ক এবং বিজ্ঞান বিষয়ক এই দুটো বিষয়কে ভালোভাবে দেখে যাও। রিডিং পড়তে হবে না, ঠিক আছে, রিডিং একেবারেই পড়তে হবে না, শুধু সাল জেনে রাখো, কবে কোন সালে বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল, ঠিক আছে, কে প্রতিষ্ঠা করেছিল, কে মানে কে এর প্রধান ছিল, এগুলো একটু জেনে রাখলে এবং এর ফলাফল আর প্রসার, বাস এটুকু জেনে রাখো। তারপর নিজেরাই নিজের ভাষাতে লিখতে পারবে। মাতৃভাষা আমাদের বাংলা, বাংলাতে উত্তর লিখতে হবে, ঠিক আছে, তো নিজের ভাষাতে বানিয়ে গুছিয়ে লিখতে পারবে। শুধুমাত্র মনে রাখবে যে তথ্যগুলো যাতে সঠিক হয় সেই দিকে নজর রাখবে, ঠিক আছে। তারপরে চলো ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায় কিছুদিন আগে তোমাদের ভিডিও দিয়েছি এবং সেখান থেকে বুঝিয়েছি কোন ধরনের প্রশ্ন তোমাদের গুরুত্বপূর্ণ আছে এবছরের জন্য। সেকেন্ড সেমিটিভের জন্য তোমাদের ভাই অত্যন্ত গুরুত্বপূর্ণ কৃষক আন্দোলন, শ্রমিক আন্দোলন। দেখো, কৃষক আন্দোলন যদি পারো, শ্রমিক আন্দোলন কিন্তু তোমরা অবশ্যই পারবে। কৃষক আন্দোলন পড়া থাকলে শ্রমিক আন্দোলনের কিছু তথ্য জানলেই তোমরা নিজের ভাষাতে লিখতে পারবে। তার পরবর্তীতে বামপন্থী আন্দোলন। এখানে বামপন্থী আন্দোলন ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন দিতে পারে যে কৃষক আন্দোলনের সময় বামপন্থীদের সহযোগিতা আলোচনা করো, বা বামপন্থীদের যে আন্দোলন সেটা নিজের ভাষায় আলোচনা করো, ঠিক আছে। তারপর উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা করো। এই ধরনের প্রশ্ন কিন্তু বামপন্থীদের থেকে, মানে বামপন্থীদের বিষয়ক প্রশ্ন কিন্তু আসতে পারে, বোঝা গেল। তারপর দেখো, কৃষক আন্দোলন থেকে শুরু করে শ্রমিক আন্দোলন পর্যন্ত এই যে দুটো ক্ষেত্র রয়েছে, কৃষক এবং শ্রমিক, কৃষক এবং শ্রমিক কিন্তু আলাদা আলাদা বিষয়, ঠিক আছে, এক বিষয় ধরে নেবে না। কৃষক এবং শ্রমিক থেকেও কিন্তু প্রশ্ন দিতে পারে, এবং সেই শ্রমিক আন্দোলন থেকে অনেকবারই প্রশ্ন আসেনি মাধ্যমিকে, এবছর কিন্তু দিতে পারে, বোঝা গেল। তো শ্রমিক যদি পড়া থাকে তাহলে কৃষক পারবে, কৃষক যদি পড়া থাকে তাহলে শ্রমিক পারবে। কনসেপ্ট কিন্তু এক, কি রকম ভাবে তাদের মানে আন্দোলন সৃষ্টি হয়েছিল, কেন হয়েছিল, ফলাফল কি ছিল, পরবর্তীতে কারা মানে কারা এই সমস্ত আন্দোলনগুলোকে সমর্থন করেছিল, বামপন্থী নাকি কংগ্রেস, কে করেছিল, কারা করেছিল, কোন পলিটিক্যাল দল করেছিল, সেগুলো তোমাদেরকে একটু লিখে দিতে হবে। ব্যাস, ওই সাজিয়ে গুছিয়ে তোমরা চন্দনের টিপ পরিয়ে দেবে, তাহলে কিন্তু উত্তর ফিনিশড, বোঝা গেল। কোনো চাপ নেওয়ার বিষয় নেই সেকেন্ড সেমিটিভের জন্য। সেকেন্ড সেমিটিভের জন্য তোমাদের একটা বড় প্রশ্ন লিখতে হবে, কোনো চাপ নেই, 4 নম্বরেরও বেশি প্রশ্ন তোমাদের লিখতে হবে না, ঠিক আছে। তো আমরা যদি এবার একটা বড় ট্রিক্স রয়েছে এখানে, আমরা যদি দুটো অধ্যায় পড়ে যাই, অনেকে রয়েছে যে ভাবছো যে 3টে অধ্যায় যখন রয়েছে 3টে অধ্যায় থেকে প্রশ্ন আসবে, আমরা তাহলে দুটো অধ্যায় পড়ে গেলে আমাদের সময়টাও বাঁচবে এবং আমাদের সেই একইভাবে আমরা পরীক্ষাতে লিখে দিয়ে আসতে পারবো। অবশ্যই এখানে তোমরা এই ট্রিক্সটা অবলম্বন করতেই পারো। তবে তবে যারা এখানে তোমরা ভাবছো যে আমাদের এখনো অব্দি অধ্যায় শেষ হয়নি, আমাদের এখনো অব্দি সিলেবাস কমপ্লিট হয়নি, তারা অবশ্যই এই ট্রিক্সটা, এই শর্টকাট ট্রিক্সটা তোমরা ফলো করতেই পারো। 3টে অধ্যায় রয়েছে, 3টে অধ্যায় থেকে যে কোনো দুটো অধ্যায় পড়ে যেতেই পারো, ঠিক আছে। তবে এটা একটু রিস্কি ব্যাপার হয়ে যাবে, তবে এখন রিস্ক নিয়ে লাভ আছে, রিস্ক নিতেও পারো, বেশি কিছু সমস্যা হবে না। তবে তোমাদের যে দুটো অধ্যায় ভালো লাগছে, যে দুটো অধ্যায় তোমাদের পড়া মানে ইচ্ছা রয়েছে, ঠিক আছে, যে দুটো অধ্যায় তোমাদের মনে হচ্ছে এখান থেকে পড়লে আমরা প্রশ্ন পেয়ে যাব, সেই দুটো অধ্যায় থেকে কোনো প্রশ্ন বাদ দিও না, সেই দুটো অধ্যায় থেকে তোমরা ভালোভাবে করে যাও। প্রশ্ন কেন বাদ দেবে না, কারণ এখান থেকে তোমরা দুটো অধ্যায় পড়ছো এবং একটা অধ্যায় বাদ দিচ্ছ, সেহেতু বলা যায় না তোমরা রিস্ক নিচ্ছ, সেহেতু বেশি করে প্রশ্ন তোমরা এখান থেকে দেখে রাখবে। শুধুমাত্র কনসেপ্ট ক্লিয়ার রাখবে, তাহলে কিন্তু তোমাদের পুরো পরীক্ষা ক্লিয়ার। যদি কোনো আনকমন প্রশ্ন পড়ে যায় তাহলে কিন্তু কনসেপ্ট দিয়ে তোমরা লিখে দিয়ে আসতে পারবে। বইয়ের ধাঁচে বাদ দিয়ে তোমরা নিজের ভাষাতে লিখতে পারবে। বইয়েরটা ছেড়ে দাও, বইয়ে তুমি শুধু কনসেপ্টটাকে ক্লিয়ার করো, ঠিক আছে, বই ছাড়া আমরা এগোতে পারবো না, এটা যেমন ঠিক, কিন্তু পরীক্ষাতে লিখতে গেলে বইয়ের কনসেপ্টটাকে টেনে নিয়ে এসো এবং বইয়ের কনসেপ্টটাকে বসাও, কিন্তু হিস্টোরিক্যাল তথ্যগুলো তোমরা এক রাখো, তাহলেই দেখবে হয়ে যাবে, ঠিক আছে। এক্সামিনার তোমার বোঝার ক্ষমতাটা দেখবে, তোমার মুখস্থ ক্ষমতাটা এখানে দেখবে না। তো এটা মনে রেখে তোমরা উত্তরগুলো লিখবে, তাহলে কিন্তু ক্লিয়ার, বোঝা গেল। এই ট্রিক্স এবং এই স্ট্র্যাটেজিগুলো ফলো করলে অবশ্যই তোমাদের সাজেশন ক্লিয়ার হবে। যে কোনো প্রশ্ন আসুক না কেন তোমরা কনসেপ্ট দিয়ে লিখে দিয়ে আসতে পারবে।